জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিকে। আপনার সঙ্গে আছি মোর্শেদ মিয়াজি। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসায় সহযোগিতা করতে ঢাকায় পৌঁছেছেন যুক্তরাজ্যের চিকিৎসক দলের প্রধান ডক্টর রিচার্ড বিলি। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন জানিয়েছেন, রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল যুক্তরাষ্ট্র, চীন, কাতার, সৌদি আরব, পাকিস্তান ও ভারত ইতোমধ্যে চিকিৎসা সহায়তা দিচ্ছে। বেগম জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে বলেও জানান তিনি। এছাড়া খালেদা জিয়াকে দেশের বাইরে নিয়ে যাওয়ার বিষয়ে চিকিৎসক দলের সিদ্ধান্ত ও সামগ্রিক স্বাস্থ্যের উপর নির্ভর করছে বলেও জানান তিনি। এদিকে সরকারের তরফ থেকে বেগম খালেদা জিয়াকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণার পর হাসপাতাল এলাকায় SSF সদস্য সহ PGR, APBN, পুলিশ, র্যাব, বিজিবি সদস্যদের সমন্বয়ে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে আছেন সহকর্মী রাজু আহমেদ। যাচ্ছি তার কাছে। রাজু, খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ পরিস্থিতি নিয়ে কখন ব্রিফিং হবে জানাবেন? মুর্শেদ, এখন পর্যন্ত আসলে আনুষ্ঠানিকভাবে কোনো সময় পাওয়া যায়নি, তবে রাতে চিকিৎসক দলের সঙ্গে স্থায়ী কমিটির বৈঠক হতে পারে বলে এমন একটি তথ্য মূলত আমাদের কাছে এসেছে। তবে এটিও নিশ্চিত করতে পারিনি আমরা, যদিও সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে জানাতে চাই যে মিডিয়া সেলের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যে শারীরিক অবস্থার ব্রিফিং করার মতো তেমন তথ্য এখন পর্যন্ত তাদের হাতে আসেনি। তবে যদি এরকম কোনো তথ্য আসে তাহলে তারা মূলত রাতের মধ্যে একটি ব্রিফিং করতে পারেন বলে কিন্তু জানানো হয়েছে। সেই সঙ্গে মুর্শেদ, আপনাকে জানিয়ে রাখতে চাই যে যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বেল এবং তার সহযোগী একজন কিন্তু ইতিমধ্যেই এভার কেয়ার হাসপাতালে আগে থেকে যে চিকিৎসা বোর্ড ছিল সেই বোর্ডের সঙ্গে যুক্ত হয়ে খালেদা জিয়ার চিকিৎসার সেবা কার্যক্রম শুরু করেছেন। একই সঙ্গে বিকেল সন্ধ্যা নাগাদ এখানে চীনের 4 সদস্যের একটি চিকিৎসক দল প্রবেশ করবেন, এটি এমনটি আমাদের মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং প্রবেশ করার পরে মূলত তারা বৈঠক করবেন আগে থেকে থাকা যে চিকিৎসক দল রয়েছে তাদের সঙ্গে। মূলত তারা বৈঠকের পরে আবার তার চীনের যে চিকিৎসক দল তারা আসলে চিকিৎসার কাজে নিয়োজিত হবেন। সেই সঙ্গে সার্বিক পরিস্থিতি যদি জানাই, এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনে যেহেতু খালেদা জিয়াকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে, সেই জায়গা থেকে তাকে SSF এর সদস্য, PGR এবং APBN এবং সেই সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। এবং সার্বিক নিরাপত্তার দায়িত্বে পুলিশ আগে থেকেই ছিল। এবং এভার কেয়ার হাসপাতালে চারিদিকে নিরাপত্তা বেষ্টনী যেমন রয়েছে তেমনি কিন্তু নিরাপত্তা ব্যারিকেড দিয়ে প্রায় আশেপাশে 50 গজ পুরোটি কভার করা হয়েছে, যাতে করে কোনো প্রকার বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি না হয়। এবং গত কয়েকদিন ধরে যেমন উৎসুক জনতার ভিড় ছিল, একই সঙ্গে নেতাকর্মীদের ভিড় ছিল, সেটি আজও রয়েছে। এবং সেই বিষয়গুলোকে খেয়াল রেখে মূলত নিরাপত্তাটি জোরদার করা হয়েছে। মোর্শেদ, এই ছিল আসলে এভার কেয়ার হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ। এভার কেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়ার চিকিৎসার সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী রাজু আহমেদ। যারা লুটপাটের রাজনীতি করেছে তারা পালিয়েছে। বেগম জিয়া জনগণের জন্য রাজনীতি করেছে বলে আজ সারা দেশ তার জন্য কাঁদছে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক আয়োজিত বেগম খালেদা জিয়ার আরোগ্য মুক্তি কামনায় দোয়া মাহফিলে তিনি আরও বলেন, বেগম জিয়া সুস্থ হয়ে দেশবাসীর কাছে ফিরে আসবেন এমন প্রত্যাশা সবার। বলেন, দেশের মানুষ যতবার বিপদে পড়েছে ততবার ত্রাণকর্তা হিসেবে হাজির হয়েছে জিয়া পরিবার। তাদের রাজনীতি ছিল দেশের মানুষের অধিকার রক্ষার রাজনীতি। কোনো অন্যায়ের কাছে কোনোদিন তিনি মাথা নত করেন নাই। তিনি মাথা উঁচু করে বাংলাদেশে দেশের মানুষের কল্যাণে, মানুষের অধিকার রক্ষায় তিনি তার আজীবন তার সংগ্রাম করে গেছেন। যে দল, মত, জাতি, ধর্ম নির্বিশেষে আজকে তারা অশ্রু বর্ষণ করছে। এবং আমরা প্রত্যাশা করি ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা আমাদের সকলের যে আবদার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আল্লাহ রহমত প্রদর্শন করে তিনি ইনশাআল্লাহ তাকে সম্পূর্ণ সুস্থ করে আমাদের।
বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে উঠে দেশ ও জাতির প্রত্যাশা পূরণে সামনে থেকে নেতৃত্ব দিবেন, এমন আশা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি আরও বলেন, বেগম জিয়ার অসুস্থতার দায় পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আওয়ামী লীগ সরকারের প্রতিহিংসার শিকার হলেও বেগম খালেদা জিয়া দেশ ও সার্বভৌমত্বের প্রশ্নে আপোষ করেননি। গণতন্ত্র ও স্বাধীনতার পথ প্রদর্শক হিসেবে আগামী দিনে আবারও সামনে থেকে নেতৃত্ব দিবেন তিনি। দেশ বিদেশের চিকিৎসকরা ছুটে আসছেন। আজকে দেশ বিদেশের বিভিন্ন রাষ্ট্রনায়করা, সরকার প্রধানরা তার সুস্থতার জন্য সেখান থেকে বার্তা দিচ্ছেন। আজকে দেশের সর্বস্তরের মানুষ, সরকার প্রত্যেকে তার সুস্থতার জন্য দাবি করছেন। নিশ্চয়ই একটি জাতির সকল মানুষ যখন আল্লাহর দরবারে মোনাজাত করে কোনো কিছুর জন্য, আল্লাহ সেটা কবুল করেন। এই জাতির যে প্রত্যাশা, সে প্রত্যাশা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি আবারও নেতৃত্ব দিবেন, আবারও উদ্বুদ্ধ করবেন। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখিয়ে আসন্ন নির্বাচনে অনেক প্রার্থী ভোট চাইবে। ধর্ম বিকৃতকারী সেই গোষ্ঠী থেকে সবাইকে সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সকালে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সিদ্ধেশ্বরী বালুর মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগের মতোই একটি ফ্যাসিস্ট দল দেশের মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। বলেন, এদেশের মানুষ অনেক শিক্ষিত না হলেও বোকা নন, তাদের ধাপ্পা দেয়া যাবে না। মির্জা আব্বাস আরও বলেন, আজকে যাদের আস্ফালন দেখা যাচ্ছে তাদের জন্য আওয়ামী লীগই ঠিক ছিল। নির্বাচনের বহু প্রার্থী আপনাদের সামনে আসছে এবং আসবে, অনেক কথা বলবে। ভোট দিলে জান্নাতে যাবেন, না দিলে জাহান্নামে যাবেন, এমন কথাও বলবে। যারা এই ভোটটা চাচ্ছে তারা কি এই বাংলাদেশ চেয়েছিল? এই বাংলাদেশ তারা চায় নাই। ৭১ সালে যখন আমরা মুক্তিযুদ্ধ করি, এরা আলবদর রাজাকার বাহিনীর নাম দিয়ে, পবিত্র নাম আলবদর রাজাকার, এই নামগুলোকে তারা কলুষিত করেছে। আজকে ওরা এই বাংলাদেশে ভোট চায়, ওরা আজকে বাংলাদেশে বড় বড় লম্বা লম্বা কথা বলে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ট্রাভেল পাস নিয়ে কোনো তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই বলে জানিয়েছেন উপদেষ্টা তৌহিদ হোসেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বুধবার পর্যন্ত ট্রাভেল পাস চাননি বলে নিশ্চিত করেন তিনি। এর আগে মঙ্গলবার যুক্তরাজ্যের লন্ডনে থাকা তারেক রহমান ট্রাভেল পাস চাইলেই সেটি ইস্যু করতে মন্ত্রণালয় সাহায্য করবে বলে জানিয়েছিলেন তৌহিদ হোসেন। আমি উপদেষ্টা একটু বলবেন যে আজকে পর্যন্ত কোনো আপডেট আছে কিনা? দেওয়ার মতো কোনো তথ্য আমার কাছে নেই, আপনাদেরকে দেওয়ার মতো কোনো তথ্য নেই আমার কাছে। দীর্ঘ 14 বছর পর নিজ নির্বাচনী এলাকা কক্সবাজারের পেকুয়ায় গণসংযোগ শুরু করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকাল 10টায় বাবা মার কবর জিয়ারত শেষে গণসংযোগ শুরু করেন তিনি। পরে শিলখালী সাকরপাড় স্টেশনে পথসভায় অংশ নেন তিনি। পথসভাকে কেন্দ্র করে হাজার হাজার নেতাকর্মীর সমাগম ঘটে। এ সময় ধানের শীর্ষে ভোট চান তিনি বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে এলাকার উন্নয়নে কাজ করবেন তিনি। একই সঙ্গে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন। আগামী 7 ডিসেম্বর পর্যন্ত নিজ নির্বাচনী এলাকা চকরিয়া, পেকুয়া অর্থাৎ কক্সবাজার 1 আসনের 25টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় গণসংযোগ করবেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জনগণের সমর্থনে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে যদি বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বপ্রাপ্ত হয়, সরকার গঠন করে, তাহলে এই পেকুয়া চকরিয়া
যত যা কিছু উন্নয়ন আছে ইনশাআল্লাহ ভরপুর উন্নয়ন হবে। গণভোট তফসিল প্রতীক ও মিস ইনফরমেশন রোধে করণীয় নিয়ে প্রধান নির্বাচন কমিশনের সাথে কথা হয়েছে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে দলের নিবন্ধন সনদ গ্রহণ করেন তিনি। পরে রাজনৈতিক দল হিসেবে এনসিপির নিবন্ধন দেয়ায় নির্বাচন কমিশন সহ সবার প্রতি কৃতজ্ঞতা জানান নাহিদ ইসলাম। কোর্ট পাড়া গুন্ডাতন্ত্র চলছে এবং সেখানে কোর্টের গাড়ে বন্দুক রেখে নির্বাচন কমিশনকে একটি বাধ্য করার ষড়যন্ত্র চলছে, যে ছোট ছোট যে পার্টিগুলো রয়েছে সেগুলোকে পকেটস্থ করা, বহুদলীয় যে গণতন্ত্র রয়েছে সেটাকে হত্যা করার। আমরা বাংলাদেশে গণতন্ত্র প্রক্রিয়াকে এগিয়ে নিতে চাই, বহুদলীয় গণতন্ত্রে আমরা সুস্পষ্ট করতে চাই। নির্বাচন কমিশন সংস্কার প্রস্তাবনা অনুযায়ী আপনারা জানেন যে আরপিওতে পরিবর্তন এনেছে, যে প্রত্যেকটা দল তাদের স্ব প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে এবং আমরা এনসিপির পক্ষ থেকে এই সংস্কার প্রস্তাবনাকে সাধুবাদ জানিয়েছি। নির্বাচন কমিশনকে এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে চাপ প্রয়োগ করা হয়েছে একটি দলের পক্ষ থেকে যাতে এই আইনটি, এই সংস্কার প্রস্তাবনাটি বাতিল করা হয় এবং যাতে জোটের সঙ্গীরা, অন্য দলের সঙ্গীরা এক মার্কায় নির্বাচন করতে পারে। আমরা এটার বিরোধিতা জানিয়েছি, এখনো জানাচ্ছি। টিএফআই সেলে গুমের এক মামলায় সাব জেল থেকে ভার্চুয়ালি হাজিরার সুবিধা চেয়ে সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাদের আবেদন খারিজ করে দিয়েছে ট্রাইব্যুনাল। গুম খুন সহ মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় বুধবার সকাল 10:30টায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে 10 সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল আটক সেনা কর্মকর্তাদের সাব জেল থেকে ভার্চুয়ালি হাজিরার আবেদন খারিজ করে দেন। শেখ হাসিনার শাসনামলে গুম খুনের মামলায় গত 22 অক্টোবর অন্য মামলার 3 সেনা কর্মকর্তার সাথে এই 10 সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে আদালত অবমাননার অভিযোগে বিএনপি নেতা ফজলুর রহমান ট্রাইব্যুনালে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। এ বিষয়ে আগামী 8 ডিসেম্বর শুনানির কথা রয়েছে। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে সব অভিযোগ নথি ও সাক্ষ্যে প্রমাণিত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নয়। তার বিরুদ্ধে দায়ের করা সব মামলার নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হয়েছে। টিউলিপের বিচার ও সাজা নিয়ে আন্তর্জাতিক মহলে নানা আলোচনার পরিপ্রেক্ষিতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এ কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদক জানায়, টিউলিপ সিদ্দিক তার মা শেখ রেহানা ও পরিবারের সদস্যদের জন্য ঢাকার গুলশানের মূল্যবান জমি বরাদ্দে তার খালা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রভাবিত করেছিলেন। 3টি মামলার মধ্যে একটি মামলায় তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। 32 জন সাক্ষীর জবানবন্দিতেই উঠে এসেছে তার প্রভাব খাটানোর অভিযোগ। দুদকের দাবি, লন্ডনে অফশোর কোম্পানির মাধ্যমে কেনা 5টি সম্পত্তির সঙ্গেও তার সম্পৃক্ততা রয়েছে। আদালতে হাজিরা না দেয়ায় তার অনুপস্থিতিতেই রায় হয়েছে বলে উল্লেখ করা হয়। একদিন বন্ধ থাকার পর দেশের বিভিন্ন জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ আবার শুরু হয়েছে বার্ষিক পরীক্ষা। তবে কোথাও স্বাভাবিক, আবার কোথাও শিক্ষক কর্মবিরতির প্রভাবে ব্যাহত হয়েছে পরীক্ষার পরিবেশ। বরিশালে জিলা স্কুল সহ সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল থেকে স্বাভাবিকভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ফলে স্বস্তি ফিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মনে। কিন্তু নাটোরে পরিস্থিতি ছিল উল্টো। মধ্যরাতে কর্মবিরতি প্রত্যাহারের নোটিশ পৌঁছানোয় অনেক শিক্ষার্থী প্রস্তুতি সম্পন্ন করতে পারেনি। সকালেই তারা পরীক্ষা স্থগিতের দাবিতে বিক্ষোভে নামে। ফলে আজকের পরীক্ষা বাতিল করা হয়। এদিকে হিলি ও কুষ্টিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের কমপ্লিট শাটডাউন পালন করেন। শিক্ষক সংকটে সেখানে পরীক্ষা নিতে হয়েছে প্রধান শিক্ষক ও অফিস সহকারীদের, জানিয়ে উদ্বিগ্ন অভিভাবকেরা। দেশের বিভিন্ন জেলায় তাই শিক্ষা ব্যবস্থায় সৃষ্টি হয়েছে ভিন্ন ভিন্ন চিত্র। দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে অর্ধবেলা কর্মবিরতি পালন করেছেন সরকারি হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। এতে সকাল থেকে হাসপাতালে বাড়ে সেবা প্রত্যাশীদের দুর্ভোগ। কর্মবিরতির কারণে সকাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ব্যাহত হয় চিকিৎসা সেবা। টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা কাজে যোগ না দেওয়ায় বাড়ে রোগীদের দুর্ভোগ।
বন্ধ হয়ে যায় বিভিন্ন টেস্ট প্রক্রিয়ার কার্যক্রম। কাউন্টারগুলোতে রোগী নিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা যায় স্বজনদের। জরুরি হওয়ায় অনেকে চলে যান প্রাইভেট হাসপাতালে। দেশের সব সরকারি হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রে চিত্র অনেকটাই অভিন্ন। মৌলভীবাজার, চাঁদপুর, সাভার ও ফেনী সহ সারা দেশে 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে অর্ধবেলা কর্মবিরতি পালন করেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। অবিলম্বে দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এবার মেট্রো রেলের তারে কাপড় আটকে যাওয়ায় প্রায় 20 মিনিট বন্ধ ছিল ট্রেন চলাচল। বুধবার দুপুরে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল। ডিএমটিসিএলের বার্তায় জানানো হয়, উত্তরা উত্তর এবং উত্তরা দক্ষিণ স্টেশনের মধ্যবর্তী অংশে কেবলের উপর একটি কাপড় পড়ে। নিরাপত্তার কারণে বেলা 12টা 22 মিনিটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়। দ্রুত অপসারণ কাজ শেষ হওয়ায় 20 মিনিট পর 12টা 42 মিনিটে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এই ঘটনায় যাত্রীদের সাময়িক ভোগান্তির জন্য তারা দুঃখ প্রকাশ করেছে। এ ধরনের ঘটনা এড়াতে ট্রেন পরিচালনায় নিরাপত্তা এবং সময়ানুবর্তিতা বজায় রাখতে নিয়মিত তদারকি ও পরিষ্কার পরিচ্ছন্নতা জোরদার করা হয়েছে। এর আগে গত রোববার রাত 8টার দিকে এক কিশোর মেট্রো রেলের ছাদে উঠে পড়ায় চলাচল বন্ধ হয়ে যায়। ঘূর্ণিঝড় ডিটুয়ার প্রভাবে শ্রীলঙ্কায় সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সরকারের মানবিক সহায়তার অংশ হিসেবে 10 টন ত্রাণসহ 15 ক্রুর একটি দল দেশটিতে যাত্রা করেছে। সকাল 8টায় বিমান বাহিনীর একটি পরিবহন উড়োজাহাজ ঢাকা ছেড়ে যায়। আইএসপিআর-এর পক্ষ থেকে বলা হয়, প্রধান উপদেষ্টার নির্দেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ের মাধ্যমে সশস্ত্র বাহিনীর সার্বিক তত্ত্বাবধানে শ্রীলঙ্কার জনগণের জন্য জরুরি মানবিক সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে। 10 টন ত্রাণ সহায়তার মধ্যে রয়েছে তাঁবু, শুকনো খাবার, মশারি, টর্চ লাইট, গামবুট, ভেস্ট, হ্যান্ড গ্লাভস, রেস্কিউ হেলমেট এবং বিপুল পরিমাণ ঔষধ। মানবিক সহায়তা দিয়ে বিমানটি আজই দেশে ফেরার কথা রয়েছে। ঘূর্ণিঝড় ডিটওয়ার আকস্মিক দুর্যোগ মোকাবেলায় শ্রীলঙ্কার জনগণের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জরুরি মানবিক সহায়তা প্রদানের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অদ্য প্রেরণকৃত সর্বমোট 10 টন ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে তাঁবু 450 কেজি, শুকনো খাবার 7400 কেজি, মশারি 767 কেজি, টর্চ লাইট, গামবুট, ভেস্ট, হ্যান্ড গ্লাভস, রেস্কিউ হেলমেট 80 কেজি, ঔষধ 530 কেজি। পাবনার ঈশ্বরদীতে উপজেলা পরিষদ চত্বরে 8টি কুকুরছানাকে বস্তাবন্দি করে পুকুরে ডুবিয়ে হত্যার মামলায় ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশন কর্মকর্তার স্ত্রী নিশি খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ঈশ্বরদী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে ঈশ্বরদী থানায় এই মামলাটি দায়ের করেন। প্রাণী কল্যাণ আইন 2019-এর 7 ধারায় এই মামলা দায়ের করা হয়। আসামি করা হয় মামলায় ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী নিশি খাতুন। এরই মধ্যে ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা পরিবারকে সরকারি কোয়ার্টার থেকে বের করে দেওয়া হয়েছে। ঘটনা তদন্তে যায় অ্যানিম্যাল অ্যাক্টিভিস্ট কমিটির তদন্ত টিম। এর আগে রোববার 8টি কুকুরছানা পানিতে ডুবিয়ে মেরে ফেলার অভিযোগ ওঠে ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী নিশি বেগমের বিরুদ্ধে। জানিয়ে সমালোচনার ঝড় উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবার দেশের বাইরের খবর। কারাগারে ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। মঙ্গলবার বোন ডাক্তার উজমা খানের সঙ্গে রাওয়ালপিন্ডির আদিয়ালা
কারাগারে সাক্ষাতে এই অভিযোগ করেন ইমরান খান নিজেই। পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনিরকে নির্যাতনের জন্য দায়ী করেন তিনি। বলেন, কারাগারে যদি তিনি মারা যান এর জন্য দায়ী থাকবেন পাক সেনা প্রধান। এ সময় ভারতের সঙ্গে যুদ্ধে জড়াতে আসিম মুনির আকুল হয়ে আছেন বলেও অভিযোগ তোলেন তিনি। ইমরান খান ক্ষমতায় আসলে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠবে বলে দাবি করেন উজমা। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় বুধবার পুলিশ ভ্যানে এক বোমা হামলায় ৩ পুলিশ সদস্য নিহত হয়েছেন। জেলা পুলিশের মুখপাত্র ইয়াকুব জুলকার নাইন দেশটির গণমাধ্যম ডনকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খাইবার পাখতুনখোয়ায় পানিয়ালা এলাকায় ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস আইইডি ব্যবহার করে বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণে একজন এএসআই, একজন কনস্টেবল, একজন পুলিশ ভ্যানের চালক ঘটনাস্থলেই প্রাণ হারান। তাদের সঙ্গে থাকা আরেক কনস্টেবল অক্ষত রয়েছেন। জেলা পুলিশের মুখপাত্র বলেন, ঘটনার তদন্তে কাজ করছে পুলিশ। জেলা পুলিশ কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়, হামলাটি অজ্ঞাতনামা সন্ত্রাসীরা চালিয়েছে। এদিকে হামলার নিন্দা জানিয়েছেন খাইবার পাখতুনখোয়ার গভর্নর ফয়সাল করিম। জাপান চীন চলমান কূটনৈতিক বিরোধে কোনো পক্ষ নেবে না দক্ষিণ কোরিয়া। সিওলে এক সংবাদ সম্মেলনে কথা জানান দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিউং। এ সময় লি জানান, উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংলাপের ভিত্তি তৈরিতে কাজ করবে সিওল। এছাড়া দক্ষিণ কোরিয়া মার্কিন যৌথ সামরিক মহড়ার বিষয়টি সিওলের বিবেচনাধীন আছে বলেও জানান তিনি। যদিও এটি নিয়ে শুরু থেকেই বিরোধ জানিয়ে আসছে উত্তর কোরিয়া। এদিকে বুধবার একটি নাগরিক পদযাত্রায় অংশ নেবেন লি মিউং, যেখানে প্রাক্তন অভিশংসিত প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলের সামরিক শাসন আরোপের প্রচেষ্টাকে দক্ষিণ কোরিয়ার নাগরিকরা কিভাবে প্রতিহত করেছে তা স্মরণ করা হবে। দ্বিপাক্ষিক বাণিজ্য, অর্থনীতি ও সংঘবদ্ধ অপরাধ চক্র নিয়ন্ত্রণের বিষয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার সঙ্গে ফলপ্রসূ আলোচনার দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে পোস্টের পাশাপাশি হোয়াইট হাউসে বিষয়টি নিয়েও কথা বলেন ট্রাম্প। ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জয়ের বলসোনারোর বিচার কাজ ও ব্রিক্স সম্মেলনের আয়োজনকে ঘিরে কয়েক মাস আগেও উত্তপ্ত ছিল ওয়াশিংটন রিও ডি জেনিরোর সম্পর্ক। এর জেরে দেশটির উপর অতিরিক্ত শুল্ক ও কিছু নিষেধাজ্ঞাও জারি করে ট্রাম্প প্রশাসন। তবে মঙ্গলবারের আলোচনায় নিষেধাজ্ঞার বিষয়টিও প্রাধান্য পায় বলে জানায় ট্রাম্প। এছাড়া গত মাসে ব্রাজিলের বেশ কয়েকটি খাদ্যপণ্যের উপর 40% শুল্ক প্রত্যাহার করে যুক্তরাষ্ট্র। ট্রাম্প জানায়, 40 মিনিট ব্যাপী আলোচনায় ভেনেজুয়েলা ইস্যুতেও সিলভার সঙ্গে কথা বলেন তিনি। অর্থ সংকটে জাতিসংঘের বাজেট ও কর্মসংস্থান কমানোর প্রস্তাব দিয়েছেন সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সোমবার জাতিসংঘের সাধারণ পরিষদে বাজেট কমিটির এক সভায় এই প্রস্তাব দেন তিনি। আনুষ্ঠানিকভাবে আগামী বছরের মূল বাজেট থেকে $577 মিলিয়ন এবং 18% বেশি চাকরি কমানোর প্রস্তাব দেন। এ সময় গুতেরেস বলেন, সংস্থাটি 2024 সালে $760 মিলিয়ন বকেয়া নিয়ে বছর শুরু করেছে, যার মধ্যে 709 মিলিয়ন এখনও পরিশোধ হয়নি। ফলে মোট বকেয়া দাঁড়িয়েছে $1,586 মিলিয়ন। 2026 সালে গুতেরেস $3,238 বিলিয়ন একটি মূল বাজেট প্রস্তাব করেন, যা চলতি বছরের তুলনায় 15% কম। জাতিসংঘের বাজেটের বেশিরভাগই স্বেচ্ছা অনুদানের উপর নির্ভরশীল। যুক্তরাষ্ট্র একাই সংস্থাটির মূল বাজেটের সর্বোচ্চ 22% যোগান দেয়। সম্প্রতি জাতিসংঘ যুক্তরাষ্ট্রের বাজেট বরাদ্দ কমানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের 19টি দেশের গ্রিন কার্ড, মার্কিন নাগরিকত্ব সহ সব ধরনের অভিবাসন সংক্রান্ত আবেদন স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের জাতীয় ও জননিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তালিকাভুক্ত দেশগুলোর সবই ইউরোপের বাইরে। আফগানিস্তান সহ এই তালিকায় আছেন মিয়ানমার, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, ইয়েমেন, কিউবা, ভেনেজুয়েলা সহ 19টি দেশ। এদের মধ্যে বেশ কয়েকটি দেশের উপর গেল জুনে কঠোর অভিবাসন নীতি এবং যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছিল ট্রাম্প প্রশাসন। এর মধ্য দিয়ে অভিবাসন নীতিতে আরও কঠোর বিধিনিষেধ আরোপ করল যুক্তরাষ্ট্র।
সোমালিয়ার অভিবাসীদের আবর্জনা হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার মার্কিন মন্ত্রিসভার বৈঠকে এই মন্তব্য করেন তিনি। ট্রাম্পের অভিযোগ, সোমালিয়ান অভিবাসীদের চাপে মিনেসোটা অঙ্গরাজ্যের প্রাকৃতিক সৌন্দর্য ক্রমাগত ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ সময়ে ট্রাম্প কটাক্ষ করেন মিনেসোটা অঙ্গরাজ্যের গভর্নর টিম ওয়ালজেকেও। তাকে অযোগ্য ব্যক্তি হিসেবেও অভিহিত করেন তিনি। এদিকে সোমালিয়ার অভিবাসীদের নির্মূলে ট্রাম্প প্রশাসন অভিযানের মাত্রা বাড়ালেও তাদের সহায়তা করবে স্থানীয় মানুষ। সংবাদ সম্মেলনে এমনটাই জানান মিনিয়াপলিসের মেয়র জ্যাক ফ্রাই। মার্কিন একাধিক গণমাধ্যম খবর, নতুন করে মিনেসোটার বিভিন্ন শহরে সোমালিয়ানদের বিরুদ্ধে অভিযান চালাবে আইসিই এজেন্টরা। গেল ৪ জুলাই যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে গ্রীষ্মকালীন মেয়েদের একটি ক্যাম্পে আকস্মিক বন্যায় প্রাণ হারিয়েছিল ২৭ জন শিশু। নানা বিতর্কের মুখে সেই ক্যাম্প আবারও চালুর ঘোষণা দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। গুয়াডালুপ নদীর তীরে প্রবল বৃষ্টিতে ভোরবেলা হুট করে বন্যার পানির তীব্র স্রোতে ভেসে যায় ক্যাম্পে থাকা বহু শিক্ষার্থী। এখনও কিছু পরিবার তাদের সন্তানদের খোঁজ পায়নি। এই ঘটনার পর শতাব্দী প্রাচীন ক্যাম্প মিস্টিক বন্ধ ছিল। হতাহত পরিবারের আপত্তির মুখেই সম্প্রতি ক্যাম্পটি পুনরায় চালুর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। আগামী মে মাসের শেষ দিকে এবং আগস্টের শুরুতে ৬ মেয়াদে এটি চালু করা হবে। প্রতিটি ক্যাম্পের মেয়াদ হবে ১০ দিনের জন্য। তবে ক্যাম্প মিস্টিক ঘিরে চলছে জোর প্রস্তুতি। সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি। তবে নতুন ক্যাম্পটি আগের জায়গা থেকে মাত্র আধা কিলোমিটার দূরে। মধ্যপ্রাচ্য ও ভেনিজুয়েলায় শান্তির বার্তা দিয়ে তুরস্ক ও লেবানন সফর শেষ করলেন খ্রিস্টীয় ধর্মগুরু পোপ লিও। লেবাননের বৈরুত থেকে সফর শেষ করে ভ্যাটিকান সিটিতে ফেরার আগে এক সংবাদ সম্মেলন করেন পোপ। এ সময় তিনি বলেন, ভেনিজুয়েলায় সামরিক অভিযান পরিচালনা করা ট্রাম্প প্রশাসনের উচিত হবে না। এ সময় আগে মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান মানবতার এই কাণ্ডারি। এছাড়া ইসরায়েল ফিলিস্তিন সংকট সমাধানে দ্বিরাষ্ট্র গঠনের উপর জোর দেন লিও। ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু হিসেবে নির্বাচিত হওয়ার পর এটি পোপ লিওর প্রথম বিদেশ সফর। যুদ্ধ বিধ্বস্ত গাজায় অনুষ্ঠিত হয়েছে এক গণবিবাহ। স্থানীয় সময় মঙ্গলবার দক্ষিণ গাজার খান ইউনিসে এই গণবিবাহের আয়োজন করা হয়। সংযুক্ত আরব আমিরাতের আল ফারিস এবং আল শাহিম ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আসরে ৫৪ দম্পতির বিয়ের বন্ধনে আবদ্ধ হন। নতুন জীবন শুরু করতে নবদম্পতিদের কিছু অর্থ এবং প্রয়োজনীয় জিনিসপত্র ও উপহার দেন সংস্থা দুটি। চলমান ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেন কয়েকশো ফিলিস্তিনি। এ সময় ফিলিস্তিনের পতাকা উড়িয়ে নবদম্পতিদের শুভ কামনা জানানো হয়। এবার খেলার প্রসঙ্গ। বিসিবি আগেই জানিয়েছিল সিলেট পর্ব দিয়ে শুরু হবে বিপিএলের এবারের আসর। মাঝে সেই সিদ্ধান্ত বাতিলের গুঞ্জন শোনা গেলেও সিলেটেই উঠবে বিপিএলের দ্বাদশ আসরের পর্দা। আগামী ২৬ ডিসেম্বর শুরু হবে টুর্নামেন্টটি। বিপিএলের উদ্বোধনী দিনে মাঠে গড়াবে 2টি ম্যাচ। দুপুর 2টায় প্রথম ম্যাচে সিলেট টাইটান্সের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 7টায় চট্টগ্রাম রয়্যালসের মুখোমুখি হবে নোয়াখালী এক্সপ্রেস। 2 জানুয়ারি সিলেট পর্ব শেষে চট্টগ্রামে অনুষ্ঠিত হবে লিগ পর্বের দ্বিতীয় 12 ম্যাচ। বন্দরনগরীতে 5 থেকে 12 জানুয়ারি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এরপর দলগুলো চলে আসবে ঢাকায়। মিরপুরে অনুষ্ঠিত হবে বাকি সকল ম্যাচ। বিপিএলের ফাইনাল অনুষ্ঠিত হবে 23 জানুয়ারি। ফাইনালের জন্য পরদিন রিজার্ভ ডে রাখা হয়েছে। নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ক্রাইস্ট চার্চে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে মাত্র 167 রানে অল আউট ওয়েস্ট ইন্ডিজ।
জ্যাকব ডাফির দুর্দান্ত বোলিংয়ে 67 রানে শেষ 8 উইকেট হারায় ক্যারিবিয়ানরা। দিনের তৃতীয় বলেই জ্যাক ফোক্স বিদায় নিলে 231 রানে অল আউট হয় নিউজিল্যান্ড। জবাবে ব্যাটিংয়ে নেমে 10 রানে 2 উইকেট হারায় উইন্ডিজরা। ফোক্সের বলে 1 রানে ইয়ং এর হাতে ক্যাচ দেন ক্যাম্বেল। এরপর 4 রান করা আথানাজেকে বোল্ড করেন ম্যাট হেনরি। 10 রানে 2 উইকেট হারানোর পর শাই হোপকে নিয়ে জুটি বাঁধেন চন্দরপল। 199 বলে 90 রান যোগ করেন তারা। 107 বলে 56 রানে ডাফির শিকার হন হোপ। হেনরির জোড়া আঘাতে 106 রানে ক্যারিবিয়ানদের অর্ধেক ব্যাটার সাজঘরে ফেরে। ডানহাতি পেসার ডাফির আগুন ঝরানো বোলিংয়ে 27 রানে শেষ হয় 5 উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। 169 বলে 3-4-এ 52 রান করেন চন্দরপল। ক্যারিয়ারের প্রথম 5 উইকেট শিকার করেন ডাফি। এছাড়া 3 উইকেট নেন হেনরি। ওয়েস্ট ইন্ডিজকে 167 রানে অল আউট করে 64 রানের লিডে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে কিউইরা। বিনা উইকেটে 32 রান করে দিন শেষ করে স্বাগতিকরা। আজ রাজকোটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেও সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। ওয়ানডেতে এখন তার সেঞ্চুরি সংখ্যা দাঁড়িয়েছে 53টি। সচিন টেন্ডুলকারকে ছাড়িয়ে 2 দিন আগেই এক ফরম্যাটে সর্বাধিক 52 সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন বিরাট কোহলি। টেন্ডুলকারের ছিল টেস্টে 51টি সেঞ্চুরি। কোহলি 52তম শতক করেছিলেন ওয়ানডেতে। রাঁচিতে বাউন্ডারি হাঁকিয়ে 3 অঙ্কে পৌঁছেছিলেন কোহলি। দ্বিতীয় ম্যাচে 99 থেকে সিঙ্গেলস নিয়ে পূর্ণ করেছেন আন্তর্জাতিক ক্যারিয়ারের 84তম সেঞ্চুরি। 93 বলে 102 রানে আউট হয়েছিলেন তিনি। ঋতুরাজ গায়কোয়াদকে নিয়ে গড়েছেন 195 রানের জুটি। 83 বলে 105 রান করে ওয়ানডেতে প্রথম সেঞ্চুরি করে আউট হয়েছেন ঋতুরাজ। ডিসেম্বরের মাঝামাঝি ভারতের সাথে সাদা বলের সিরিজ স্থগিত হওয়ায় ফাঁকা সময়ে বিসিএল খেলার পরিকল্পনা করেছে বিসিবি। সরকারি অনুমোদন না পাওয়ায় বাতিল হয় বাংলাদেশ ভারত নারী দলের 3 ম্যাচের ওয়ানডে ও টি-20 সিরিজ। আগামী বছর ফেব্রুয়ারিতে হতে পারে বাতিল হওয়া এই সিরিজ। এবার সেই সময়ে বিসিএল আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি। আগামী 15 তারিখ রাজশাহীতে শুরু হবে নারী বিসিএল। ফাইনাল হবে 25 ডিসেম্বর। মূলত আগামী বছর টি-20 বিশ্বকাপের কোয়ালিফায়ার থাকায় ফরম্যাট বদলে টি-20 ফরম্যাটে আয়োজিত হবে এবারের বিসিএল। 4 দল নিয়ে হবে এবারের আসর। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।